আবার চলে এলাম আমরা একটা নতুন ক্লাসে। দেখো আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি। দেখো ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা শুরু করার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এই জিনিসটা একটু আগে আমরা বলিনি, বা আমরা বলি এটাকে এরিয়া ভেক্টর। অ্যাকচুয়ালি ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর বলতে আমরা কি বুঝি? ভেক্টর রাশি তো আমরা জানি সবাই, যার মান আছে এবং দিক দুটোই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। এরিয়া ভেক্টর আমরা তো এমনিতে যে কোনো ভেক্টর রাশি সম্পর্কে পরিচিত, যে কোনো রাশি, যেমন গতিবেগ, বল, এগুলো সব ভেক্টর রাশি আমরা জানি। তা এখন এরিয়া ভেক্টর, এরিয়া মানে ক্ষেত্রফল। কোন একটা ক্ষেত্রফলও কি ভেক্টর রাশি হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাই কোন একটা ক্ষেত্রফল ভেক্টর রাশি কিভাবে হয় বা তাকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা আগে। ধরো আমি এখানে কোনো একটা বাউন্ডেড সারফেস নিয়েছি, কোনো একটা এরিয়া নিয়েছি, এটা আরবিট্রারি যে কোনো একটা এরিয়া, যে কোনো একটা এরিয়া নিয়েছে, এর ক্ষেত্রফল মনে করো এস। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে কত না এস। এবার আমি এই যে ক্ষেত্রফলটাকে ভেক্টর দিয়ে কি করে প্রকাশ করব? তা এখন এই ক্ষেত্রফলটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করতে গেলে ভেক্টর রাশি মানে তার একটা মান থাকে, তার একটা দিক থাকে। তা এই ক্ষেত্রফল, এই যে তলটা নিয়েছে, এই তলটা কোথায় আছে না এই বোর্ডের তলে আছে। এই ক্ষেত্রফলটা এই বোর্ডের তলে আছে। তাহলে আমি কি করলাম, এই বোর্ডের তল থেকে একটা লম্ব নিলাম, লম্ব বোর্ডের তল থেকে লম্ব, যেটা এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব। ধরো এই পেনটা, এই পেনটার ডিরেকশনটা আমাকে দেখাচ্ছে কোন দিকে না এর সঙ্গে লম্ব। তা আমি ক্ষেত্র ভেক্টর তাকেই বলবো। ক্ষেত্র ভেক্টর হচ্ছে এমনই একটা ভেক্টর যার মান হচ্ছে এই ক্ষেত্রফলটার মানের সঙ্গে সমান হয়, আর দিক হয় এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রটা যাকে প্রকাশ করছে তার সঙ্গে লম্ব দিকে অভিমুখটা প্রকাশ করে। তাহলে তার মান বোঝা গেল, তার দিকও বোঝা গেল। তো সেই হিসেবে এই দিকটা এদিক বরাবর একটা বোঝা গেল, একটা দিক হল। আচ্ছা ধরো ইন কেস আমি একটা ক্ষেত্রফল নিলাম, মনে করো আমি এখানে একটা xyz একটা ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র নিয়েছি, যেখানে xy তলে আমি একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। xy তলে মনে করো আমি একটা ক্ষেত্রফল নিয়েছি, যে ক্ষেত্রফলটা যে ক্ষেত্রটা এবার একটা স্কয়ার এরিয়া নিয়েছে, এটা বর্গক্ষেত্রই মনে করো আমি নিয়েছি xy তলে। xy তলে আমি একটা বর্গক্ষেত্র নিয়েছি যার বাহুর দৈর্ঘ্য মনে করো 4। তাহলে 4 4 4 4, তাহলে বাহুর দৈর্ঘ্য 4 4 করে দিলাম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ক্ষেত্রফল কত, তুমি অবশ্যই বলবে এর ক্ষেত্রফল এটা 4 যদি মিটার হয়, 4 মিটার বা 4 সেন্টিমিটার হয়, তাহলে তুমি বলবে এটা ক্ষেত্রফল হচ্ছে 16 সেন্টিমিটার স্কয়ার। এর ক্ষেত্রফল 16 সেন্টিমিটার বলবে তো। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা 16 সেন্টিমিটার স্কয়ার এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের মান কত না 16, ক্ষেত্রফলের মান 16। কিন্তু দিক কোন দিকে? তা আমি কি বলেছি, আমি যে ক্ষেত্রফলটা নেব তার সঙ্গে লম্ব দিকে, এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে যে ভেক্টরটা হবে সেটা হবে তার ক্ষেত্র ভেক্টর। তা এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে যে ভেক্টরটা
সেটা কোন অক্ষ বরাবর আছে না z অক্ষ বরাবর। আচ্ছা z অক্ষ বরাবর জানো কি একক ভেক্টরটা কি দিয়ে আমরা লিখি? z অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা k ক্যাপ দিয়ে লিখি। তাহলে আমি এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে তার ক্ষেত্র ভেক্টরটাকে আমি কিভাবে লিখব? তার ক্ষেত্রফল ভেক্টরটাকে আমি লিখব 16 k ক্যাপ। বুঝা গেল ক্ষেত্র ভেক্টর? তাহলে এই হচ্ছে ক্ষেত্র ভেক্টর সম্পর্কে ধারণা। এটা আমাদের একটু কাজে লাগবে আমরা যখন তড়িৎ ফ্লাক্স সম্পর্কে ডিটেইলস আইডিয়াতে আসব। চলো আমরা দেখি তড়িৎ ফ্লাক্স কি। তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে, আমরা তো জানি তড়িৎ ক্ষেত্রে কি থাকে, তড়িৎ ক্ষেত্রে থাকে তড়িৎ বলরেখা। বলরেখা বিভিন্ন ভাবে যায়, বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায় সেটাও আমরা শিখেছি আগে। তো তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে এইভাবে যায়। তা আমরা এই তলে এই তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রফল নিয়ে নেব এর মধ্যে। এই তো বলরেখা যাচ্ছে এখানে, বিভিন্ন দিকে বলরেখা ঘুরে যাচ্ছে। তা আমি এখানে একটা যে কোনো একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম, ধরো এই ক্ষেত্রফল নিলাম ds ক্ষেত্রফল। তাই তড়িৎ ক্ষেত্রে আমি কি করছি? একটা ক্ষেত্রফল নিচ্ছি। তা আমি যে ক্ষেত্রফলটা নিয়েছি তার মধ্যে দিয়ে বলরেখাগুলো অতিক্রম করছে। তার মধ্যে দিয়ে বলরেখাগুলো তো বিভিন্ন দিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, মনে করো এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, বিভিন্ন দিকে বলরেখা যাচ্ছে। এই ds ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বিভিন্ন দিকে বলরেখা যাচ্ছে। কিন্তু এই ds ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে কতগুলো বলরেখা যাচ্ছে সেটা আমরা কি করে পাবো? তা ds ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা যাচ্ছে তাকে আমরা বলি কিন্তু তড়িৎ ফ্লাক্স। সংজ্ঞাটা এটা একটু নোট করো। সংজ্ঞাটা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এই যে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা যতটা সহজে আমি বলে দিলাম, আমি বাদ করবো কি করে? দেখো যখন বলরেখাগুলো যাচ্ছে আমি যে কোনো একটা বলরেখা দেবো, এই বলরেখা যাচ্ছে। তো বলরেখা বরাবর কি নির্দেশিত হয় না বলরেখা বরাবর প্রাবল্য নির্দেশিত হয়। প্রাবল্য ভেক্টর হচ্ছে কি। আর এই যে ds ক্ষেত্রফলটা নিয়েছি এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করে না ds এর সঙ্গে লম্ব দিকে ক্ষেত্রফল ভেক্টর কাজ করে। আর ds এর সঙ্গে লম্ব দিকে যে ক্ষেত্র ভেক্টর কাজ করে তাকে কি দিয়ে লিখব? ds ভেক্টর। এই যে e আর ds ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু থিটা। তা আমি ফ্লাক্সটাকে ডিনোট করি এইভাবে phi ইকুয়াল টু, ফ্লাক্সকে আমরা phi দিয়ে লিখব। আচ্ছা এটা যদি e হয় তাহলে e এর এই বরাবর অংশ কত হবে? e cos থিটা। আর এই ক্ষেত্রফল কত? ds। তাহলে e cos এর লম্বভাবে অতিক্রান্ত বলরেখা, লম্বভাবে যে বলরেখাটা যাচ্ছে তার সেই বরাবর প্রাবল্য কত? e cos থিটা। তাহলে লম্বভাবে কতগুলো যাচ্ছে? একটা অংশের মধ্যে দিয়ে e cos থিটা যাচ্ছে, ds অংশের মধ্যে দিয়ে কত যাচ্ছে না e into ds cos থিটা। তাহলে phi ইকুয়াল টু e into ds cos থিটা, e into ds cos থিটা, বা এটাকে আমরা অ্যাকচুয়ালি e ডট ds দিয়ে ডিনোট করি। তাহলে ফ্লাক্স কে আমরা ডট গুণফল দিয়ে ডিনোট করছি, মানে কি ফ্লাক্স কি রাশি? ফ্লাক্স কি রাশি। তো দেখো ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। তো ফ্লাক্সের একটু ফ্লাক্স সম্পর্কে আমরা ফ্লাক্সের একক একটু দেখি। ফ্লাক্স কি হয়? তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্সের একক SI ইউনিট প্রাবল্য
নিউটন পার কুলম্ব। ক্ষেত্রফল মিটার স্কয়ার, অ্যাকচুয়ালি লেখা হয় আমরা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। মাত্রা, মাত্রা নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব ফাইয়ের কি করে, ফাইয়ের মাত্রা। এটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য মানে বল বাই আধান বাই কিউ ইনটু ক্ষেত্রফল দিস। বল ml t to the power -2, ক্ষেত্রফল l স্কয়ার, আধান it। তাহলে একটুখানি করে নিই কি হচ্ছে m l কিউব t to the power -3 I to the power -1 চলে গেল আবার ফ্লাক্সের একক মাত্রা। চলেছো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস জানবো, যেমন আমরা ওই ক্ষেত্র ভেক্টর জানলাম, যেমন আমরা এর আগে আমরা ফ্লাক্স সম্পর্কে জানলাম, তেমনি এখন একটা জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমরা কোণ বলতে কি বুঝি? কোণের সহজ ডেফিনিশন হচ্ছে, যদি যেটা আমরা কোণের ডেফিনিশন সম্পর্কে জানি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এইভাবে আমরা তো কোণের ডেফিনিশনটা রেডিয়ান হিসেবে করে থাকি। তাহলে রেডিয়ান পদ্ধতি অনুযায়ী কোণের আমরা পরিমাপ করি বৃত্তচাপের সঙ্গে ব্যাসার্ধ, যার কোনো একক হয় না। যেহেতু বৃত্তচাপ এটা লেন্থের মাত্রা, এটাও লেন্থের মাত্রা, তো লেন্থ বাই লেন্থ, মানে কোনো মাত্রা হয় না অ্যাকচুয়ালি। একক তো আমরা অ্যাকচুয়ালি রেডিয়ান বলে থাকি, কিন্তু এক্ষেত্রে ডিগ্রি বা রেডিয়ান ওটা কিন্তু একক হিসেবে দেখানোর কথা নয়। তাহলে দেখা যাক আমরা তাহলে এই যে কোণ, যেটা আমরা লাইন টু লাইন কোণ পাবো, এটা একটা রেখা, এটা একটা রেখা, তার মানে এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, দূরত্ব বাই দূরত্ব l বাই l, মাত্রাহীন রাশি কোণ, তার একক হচ্ছে রেডিয়ান বলে থাকি আমরা, তাই তো। কিন্তু সলিড অ্যাঙ্গেল, আচ্ছা কোন একটা রেখা, বক্ররেখা কোন একটা পয়েন্টে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা লিনিয়ার এমনি কোণ বলে, রৈখিক কোণ বলে। কিন্তু কোন একটা তল, ধরো এই একটা তল, এটা একটা বৃত্তাকার তল, আমি কি বললাম এই বৃত্তাকার তলের, এই বৃত্তাকার তলটা এখানে কোনো একটা পয়েন্ট নিয়েছি, আমি পরিধি থেকে সমস্ত বিন্দুগুলো আমি এই পয়েন্টে যোগ করলাম, তাহলে এটা একটা শঙ্কুর মতো তৈরি হলো। যদি এই শঙ্কুর মতো তৈরি হয়, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি শঙ্কুর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, শঙ্কুর শীর্ষবিন্দুতে কত কোণ উৎপন্ন করছে, তা সেটা তো কোনো লিনিয়ার অ্যাঙ্গেল নয়, সেই কোণটাকেই আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তাহলে কোনো তল কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, যে কোনো তল কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে আমরা বলে থাকি ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। যেহেতু এটা তল, তাহলে এর দৈর্ঘ্য হতে পারে না, এর ক্ষেত্রফল হবে, কিন্তু ক্ষেত্রফলের মাত্রা তো l স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা যদি l স্কয়ার হয়, তাহলে ওখানে যেমন আমি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ করেছিলাম, তাহলে এখানে ক্ষেত্রফল বাই দূরত্ব করব না, তাহলে ক্ষেত্রফল বাই দূরত্ব করে l স্কয়ার বাই l হয়ে যাবে, তার মাত্রা তো l হয়ে যাবে, কিন্তু না তা তো নয়, এটা তো ঘন কোণ, এটা তো কোণ, তাহলে এর মাত্রা নিশ্চয়ই 1 ই হবে। যেমন অ্যাঙ্গেলের মাত্রা হচ্ছে 1 হয়, মাত্রাহীন হয়, তো এটাও মাত্রাহীন রাশি হবে। তাহলে মাত্রাহীন রাশি বলতে গেলে আমাকে উপরে l স্কয়ার যদি হয়, নিচে তো l স্কয়ারই রাখতে হবে না, তাহলে কি করে মাত্রাহীন?
তাহলে এল স্কয়ার তো আমাকে করতেই হবে, এল স্কয়ারটা তো আমি পাল্টাতে পারি না, কারণ এটা যেহেতু একটা তল এর একটা ক্ষেত্রফল আছে, তাই এল স্কয়ারটা আমি পাল্টাতে পারবো না, তাই নিচে এল স্কয়ার রাখতে হবে। তাহলে আমি ঘনকোণের কি হবে, উপরে ক্ষেত্রফল এস, নিচে দূরত্ব স্কয়ার। তাহলে আমি ঘনকোণকে লিখলাম ক্ষেত্রফল বাই দূরত্ব স্কয়ার। আচ্ছা এরকম ধরো কোন একটা বিন্দুতে কোন একটা তল এরকম আছে, ভালো এই ক্ষেত্রফল হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে ds, এটা এইভাবে আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই তলটা এই বিন্দুতে কত কোণ উৎপন্ন করছে, তা তুমি কি করলে এই পয়েন্টগুলো যোগ করলে, এই পয়েন্টগুলো যোগ করলে, এই পয়েন্টগুলো যোগ করলে, কিন্তু এটা তো এই পয়েন্টটা তো ঠিক সোজাসুজি নেই, এটা তো কাত হয়ে আছে। তাহলে সোজাসুজি যে তলটা আছে আমার, যে তলটা আমার সোজাসুজি আছে, এই তলটা কত কোণ উৎপন্ন করছে সেটা আমার দেখা দরকার। তাহলে আমি যদি ধরে নিই এই তলটার সঙ্গে এই তলটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই যে ক্ষেত্রফল এই বর্গমূল অংশ হচ্ছে ds cos θ, তাহলে আমার সিগমা ইকুয়াল টু ds cos θ বাই r স্কয়ার। তাহলে মনে রাখবে সাধারণভাবে যে কোনো ক্ষেত্রে ঘনকোণ মানে ds cos θ বাই r স্কয়ার। তোমাদের ক্লাস 12 এর পক্ষে ঘনকোণের ব্যাপারটা একটু জানলে যথেষ্ট। নেক্সট পার্টে একটু চলে আসি আমরা, সেটা হচ্ছে আমরা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট এই পোর্শনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য বা গসের থিওরেম। আচ্ছা গাউসের উপপাদ্য করার আগে আমরা একটু আগে ফ্লাক্স শিখেছি phi equal to E dot ds। এখন এই যে phi-টা আমরা শিখেছি, এটা ফ্লাক্স কোন তলের মধ্যে দিয়ে দিলাম, ওই যে তলটা আমরা যে তলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা গেছে ds তলের মধ্যে। আচ্ছা কোন তল, সেটা তো যে কোনো তল হতে পারে, ওপেন সারফেস হতে পারে, ক্লোজ সারফেস হতে পারে। আচ্ছা আমি ধরে নিই কোন একটা ক্লোজ সারফেস, কোন একটা বদ্ধ তল আছে, ধরো এখানে আমি একটা বদ্ধ তল নিচ্ছি, বদ্ধ তল, এটা বদ্ধ তল, এটা বদ্ধ রেখা নয়, কিন্তু এটা একটা বদ্ধ তল, ক্লোজ সারফেস। বদ্ধ রেখা আর বদ্ধ তলের মধ্যে তফাৎটা একটু জানবে। এটা বদ্ধ রেখা, একটা রেখা, এটা হচ্ছে একটা লাইন, এই লাইনটা যখন আমি জুড়ে দিলাম, লাইনটা যখন আমি জুড়ে দিলাম তখন এটা তৈরি হলো একটা সারফেস, একটা তল। কিন্তু এই তলটাকে যখন আমি জুড়ে দিই তখন এটা একটা বদ্ধ তল, যেটা একটা আয়তন সৃষ্টি করে। যদি এটা এখানে আমি এইভাবে ছবি দেখিয়েছি, এটা আমাদের তো 3D পিকচার, এইভাবে তো আঁকা সম্ভব নয়, তা সেই হিসেবে আমি এখানে একটা বদ্ধ তল মানে একটা 3D কল্পনা করব, এটা একটা আবদ্ধ জায়গা। তা এই আবদ্ধ জায়গায় যদি একটা ds এরকম তল নিয়ে ds তল নিয়ে, তাহলে তার ক্ষেত্র ভেক্টর কোন দিকে থাকবে, তার সঙ্গে লম্ব দিকে থাকবে ds ক্ষেত্র ভেক্টর। তা এখানে যদি ভিতরে আমি একটা কোনো আধান রাখি, তাহলে এখান থেকে তো বলরেখা চারদিকে বেরোবে, নিশ্চয়ই চারদিকে বেরোবে বলরেখা, চারদিকে বলরেখা যাবে, তা ds এর মধ্যে দিয়েও যাবে বলরেখা। আবার আমরা জানি ds এর মধ্যে দিয়ে যতগুলো বলরেখা লম্ব হয়ে যায় সেটা হচ্ছে পাই কিলোমিটার ds। কিন্তু যদি এই তলটা আমরা যদি জিজ্ঞাসা করি সমগ্র তলটার মধ্যে দিয়ে তাহলে কতগুলো বলরেখা যাবে, তাহলে এরকম ds 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 করে এরকম অনেকগুলো ds নিতে হবে আমাদের, তারপর সেগুলোকে যোগ করতে হবে মোট কত বলরেখা। সেই যোগের সিস্টেমটা আমরা এখানে একটা ইন্টিগ্রেশন পদ্ধতিতে করব, যেটা হচ্ছে আমরা বলবো সারফেস ইন্টিগ্রেশন। এই পদ্ধতিটা, এই যোগ করার পদ্ধতিটা, এই ইন্টিগ্রেশনের পদ্ধতিটা, এটাকে আমরা বলি সারফেস ইন্টিগ্রেশন। তাহলে এই বদ্ধ তলটার মধ্যে দিয়ে মোট কত বলরেখা যায়, সেটা হচ্ছে phi equal to সারফেস ইন্টিগ্রেশন E dot ds। তা এটা কেন বললাম, এটা বললাম কারণ আমাদের হচ্ছে এই যে গাউসের উপপাদ্যটা পড়ব,
এই স্টেটমেন্টটাই আমাদের এভাবে লিখতে হবে। স্টেটমেন্টটা আগে আমি একটু বলে দিই। কোন বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। এখানে আমি অবশ্যই বলবো যে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাই এখানে কিন্তু তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স। ওই বদ্ধ তল দ্বারা বদ্ধ তল দ্বারা বেষ্টিত মোট আধান এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা অনুপাতের সমান। কি বললাম? তাহলে কোন বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা মোট বলরেখার সংখ্যা ওই বদ্ধ তল দ্বারা বেষ্টিত মোট আধান এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সমান। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে, তার চারিদিকে আমি একটা বদ্ধ তল নিচ্ছি। তা আমি বলছি এই বদ্ধ তলটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স অতিক্রম করবে। তা সেই ফ্লাক্সটা হচ্ছে 5.2। আমরা তো জানি ফ্লাক্স মানে সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, একটু আগে শিখলাম। মোট ফ্লাক্স ই ডট ডিএস গাউসের সূত্র বলছে। এটা শুধু এটাই নয়, এটা হচ্ছে যে এই বদ্ধ তলটা কত আধানকে ঘিরে আছে সেইটা, মানে কত আধানকে ঘিরে আছে, কিউ আধানকে ঘিরে আছে, বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সমান, কিউ বাই এপসাইলন 0। তাহলে 5.2 কিউ বাই এপসাইলন 0। আচ্ছা, এই বদ্ধ তলের ভিতরে তাহলে যদি কোনো আধান না থাকে তাহলে ফ্লাক্স কত হবে? 0 হবে অবভিয়াসলি। তাহলে খেয়াল রাখে দেখো যে গাউসের সূত্রের রূপটাই হচ্ছে এটা 5.2 সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। এপসাইলন 0 যেখানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। একটু নোট করে নাও সবাই। নেক্সট পয়েন্ট আমাদের দেখতে পাচ্ছ লেখা আছে সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোন বিন্দুতে প্রাবল্য। পরিবাহী মানে যে কোনো একটা তার, মানে এই একটা তার, এটা দীর্ঘ এবং স্ট্রেট, এটা আহিত আছে। আহিত মানে এটা চার্জ দেয়া আছে, আধান দেয়া আছে, এবং আধানটা এমন ভাবে দেয়া আছে সুষমভাবে আহিত, মানে আধানটা সব জায়গায় সমান। তা এই অবস্থায় এখানে যে আধান আছে তার জন্য এর ঠিক মাঝখান থেকে আমি একটা আর দূরত্বের পয়েন্ট নিয়েছি। এই আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য কত হয় এই আধানের জন্য সেটা আমি বার করব গাউসের সূত্রের বা গাউসের উপপাদ্যের সাহায্যে। তা গাউসের উপপাদ্যের সাহায্যে যদি আমাকে বার করতে হয় তার আগে আমাকে কিছু জিনিস ধরে নিতে হবে। যে মনে করি
তারটির প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যাম্ব। আমি ধরে নিলাম যে তারটা প্রতি একক দৈর্ঘ্যে ল্যাম্বডা পরিমাণ আধান আছে, কারণ আমি তো জানি না তারটায় কত আধান আছে। আমি ধরে নিয়েছি তারটা প্রতি একক দৈর্ঘ্যে ল্যাম্বডা পরিমাণ আধান আছে। এবার আমি কি করলাম না, আমি এখান থেকে একটা এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম এল দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা এল দৈর্ঘ্য। এবার আমি এই যে পি পয়েন্টটা নিয়েছি, আমি কি করলাম এই তারটাকে ঘিরে রাখবে এরকম একটা বদ্ধ তল আমি কল্পনা করব। তারটাকে ঘিরে যদি আমাকে কোনো একটা সুষম বদ্ধ তল কল্পনা করতে হয়, তাহলে সেই তলটা নিশ্চয়ই একটা সিলিন্ডার ছাড়া আর কিছু হতে পারে না। তা আমি সেরকম তারটাকে ঘিরে আমি একটা বদ্ধ তল কল্পনা করলাম, যে বদ্ধ তলটা অ্যাকচুয়ালি একটা আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা সিলিন্ডার। তাহলে একটা চোঙ হয়ে গেল। তাহলে বদ্ধ তলটা হলো একটা চোঙ। এই বদ্ধ তলটাকে আমরা বলি এটা, এই বদ্ধ তলটা অ্যাকচুয়ালি আমরা বলি গাউসীয় তল। তাহলে এই গাউসীয় তলটা আমার হচ্ছে বদ্ধ তল হিসেবে আমরা ধরব। আচ্ছা, এবার এখান থেকে যে পজিটিভ চার্জ এখান থেকে তো বলরেখা বেরোবে, এদিকে বলরেখা বেরোচ্ছে, ধরে নিচ্ছি বলরেখা বেরোচ্ছে, দুদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে এই যে বলরেখাগুলো বেরোচ্ছে, তাহলে এই যে বদ্ধতল গাউসীয় বদ্ধতল, আমরা গাউসের সূত্র পড়েছি যে বদ্ধতল দ্বারা বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স ফাই হবে সারফেস ইন্টিগ্রেশন E ডট ds ইকুয়াল টু q বাই এপসাইলন 0। আমরা এটা গাউসের সূত্র থেকে আমরা জেনেছি। তা গাউসের উপপাদ্য থেকে যেহেতু এটা আমরা জেনেছি, আমরা এখানে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব লক্ষ্য করো কিভাবে আমরা অ্যাপ্লাই করছি। প্রথমে ডান দিকটা কি লক্ষ্য করো, q হচ্ছে মোট আধান। তা এই বদ্ধ তলটা কত মোট আধান দিয়ে ঘিরে আছে, আর যেহেতু এটাকে আমি ধরেছি প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যাম্বডা, তাহলে এই দৈর্ঘ্য কত l, তাহলে l দৈর্ঘ্যে মোট আধান হচ্ছে ল্যাম্বডা ইনটু l, তাহলে মোট আধান হচ্ছে ল্যাম্বডা ইনটু l বাই এপসাইলন 0। যেটা আমরা বায়ু মাধ্যমই ধরে নিচ্ছি আমি এখানে আছে শূন্য বা বায়ু মাধ্যম, তাই এখানে ল্যাম্বডা l বাই এপসাইলন 0। এবার একটু বাঁ দিকটা নিয়ে ভাবি, বাঁ দিকটাই আমি কি করে সলভ করব। ডান দিকটা তো আমার হয়ে গেল ল্যাম্বডা l বাই এপসাইলন 0, বাঁ দিকটা আমি সলভ করব এইভাবে যে আমি তো E ডট ds দেখছি, E মানে কোন দিকে, E ds কোন দিকে। তাহলে আমাকে এখানে এই তলে একটা বদ্ধ তল নিতে হবে, এই ছোট্ট তল নিতে হবে যেটা ds ক্ষেত্রফল। সেই ds এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে থাকবে, নিশ্চয়ই এদিকে লম্ব ds এর সঙ্গে লম্ব, এই তলের সঙ্গে লম্ব। তাহলে এখানে একটা আমাকে ds নিতে হবে যার ক্ষেত্র ভেক্টর এদিকে এর সঙ্গে লম্ব। তাহলে এই যে ক্ষেত্র ভেক্টর ds এর অভিমুখ আর E এর অভিমুখ, ভালো করে লক্ষ্য করো, E এর অভিমুখ ds এর অভিমুখ দুটোই কিন্তু একই দিকে। তাহলে আমি E ডট ds কে ইন্টিগ্রেশন অফ E ডট ds কে E ds cos থিটা বলে লিখতে পারি, এবং অবশ্যই ডান দিকটা ঠিকই আছে ল্যাম্বডা l বাই এপসাইলন 0। তাহলে cos থিটা মানে E আর ds এর মধ্যবর্তী কোণ, তাই E আর ds এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমার এখানে হয়ে গেল E ইনটু ds cos 0 obviously 1 lambda l by epsilon 0। এইটা বাইরে নিয়ে আমি তাহলে আমার ds ক্ষেত্রফল ds lambda l by epsilon 0। ds এর জায়গায় আমি কি বসাতে চাইছি, ds হচ্ছে ক্ষুদ্র তল। এই ক্ষুদ্র তলগুলো মিলে একটা বড় তল তৈরি হয়েছে, যে তলটা মানে একটা সিলিন্ডারের মোট পার্শ্বতল। একটা সিলিন্ডারের পার্শ্বতল কত হবে, 2 পাই r ইনটু l। তাহলে E ইনটু 2 পাই r ইনটু l ইকুয়াল টু ল্যাম্বডা l বাই এপসাইলন 0। তাহলে l টাকে আমি কেটে দিতে পারি, তাহলে E
ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 r। তাহলে আমার এই রেজাল্টটা আসছে যে প্রাবল্য একটা দীর্ঘ ঋজু পরিবাহের জন্য কোন বিন্দুতে প্রাবল্য হলো ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ইনটু r। নোট করো তোমরা একটু। তা বর্তমান পরিস্থিতিতে তো আমরা এভাবেই ক্লাস চালিয়ে যাব আপাতত, যতদিন না পর্যন্ত আমাদের সরাসরি মুখোমুখি কোনো ক্লাস হচ্ছে, দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই ক্লাসগুলো করে যাব আর তোমরাও এভাবেই ফলো করে যাবে। আর যে প্রবলেমসগুলো আমি এরপর আস্তে আস্তে দিতে থাকবো সেগুলো তোমরা তোমাদের যে যার গ্রুপে আমি প্রবলেমসগুলো দিয়ে দেবো, তোমরা প্রবলেমসগুলো সলভ করে আমাকে পাঠাবে, যেগুলো পারবে সলভ করবে আর যেগুলো পারবে না সেগুলো আমি সলভ করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে।